বন্ধুরা, কর্ণফুলী নদীর এপার থেকে ওপারের দৃশ্য অনেকেই দেখেছেন, কিন্তু ওপারে কি আছে তা হয়তো অনেকেই জানেন না। আজকে সেই জায়গাটি উন্মোচন করার জন্য আমরা চট্টগ্রামের থেকে রওনা দিয়ে চলে যাব সোজা কর্ণফুলীর ওপারে, এবং যা দেখবো আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, আজ 1 সেপ্টেম্বর 2025 সকালবেলা জামাল খান চট্টগ্রাম থেকে আমরা বের হয়েছি। প্রথমে যাব ফিশারিজ ঘাট চট্টগ্রামে। সেখানে সমুদ্র থেকে আনা নানা রকম বড় বড় মাছ দেখব, এবং সেই মাছ দেখার পরে তারপরে আমরা সিদ্ধান্ত নেব সারাদিনে আমরা আজকে কোথায় যাব। খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম ফিশারিজ ঘাটে। ফিশারিজ ঘাটে এসে কিছু মাছ দেখলাম, কিন্তু সেই মাছগুলো আমদানি করা মাছ এবং কিছু মিঠা পানির মাছ। মন ভরলো না। এটা সব প্যাকেটজাত মাছ, ওই ইয়া থেকেই নামছে না, ট্রলার থেকেই নামানো। এই রুই মাছ কোথাকার? এগুলো কোথাকার মাছ? হ্যাঁ, বার্মান না, সমুদ্রের মাছ এই মুহূর্তে আসছে না বলে একজন জানালো যে এখন মাছ আসছে না, কারণটা হলো সমুদ্রে অভিযান চলছে, এবং এই অভিযানের মধ্যে সমুদ্রের যে বড় বড় মাছ বোঝায় যে ট্রলারগুলো সেগুলো ভিড়ছে না, তাই বড় কোনো মাছ এই মুহূর্তে এই বাজারে নেই। তাই বাধ্য হয়ে আমরা মাছ বাজারটা দেখে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে গিয়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম কর্ণফুলী নদীর দিকে। আমরা চলে এসেছি কর্ণফুলী নদীর তীরে। একেবারে আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এই কর্ণফুলী নদীর তীর থেকে ওপারটা দেখব এবং ওপারে যাব। প্রিয় শ্রোতা, দর্শক বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, সেটি হলো মানব সভ্যতার উন্নয়ন ঘটেছে কৌতূহল থেকে। আর আমার মধ্যে সেই নিত্য নতুন কৌতূহল সব সময় খেলা করে কোথায় কি আছে এটি জানার জন্য। যদিও বেশি কৌতূহল ভালো না, এটি সবাই বলে। আমরা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কর্ণফুলী নদী এবং সামনে যে ব্রিজ দেখতে পাচ্ছি সেটির নাম শাহ আমানত ব্রিজ। এই ব্রিজটি দিয়েই বাম দিকে চট্টগ্রাম শহর এবং ডান দিকে যেদিকে গাড়ি চলছে সেটি আসলে কক্সবাজার বা আনোয়ারার রোড, অর্থাৎ কক্সবাজার, বাংলাদেশ থেকে কক্সবাজার যাওয়ার এই রাস্তা। বাস যত যায় এই রাস্তা দিয়ে, আর একটা টানেল হয়েছে রিসেন্ট। তো যাই হোক, আমরা এই নদীর পাড়ে দাঁড়িয়ে ভাবছি এখন আমরা কি করব। অনেকটা সময় আমরা এখানে কাটানোর পরে সিদ্ধান্ত নিলাম যে কৌতূহল নিবৃত্ত করব, অর্থাৎ নদীর ওপারে কি আছে। বহু বছর আমি চট্টগ্রামে যাই, নদীর এপারে দাঁড়িয়ে বিভিন্ন স্পট থেকে ভাবি নদীর ওপারে কি আছে সেটি দেখা দরকার। অনেক বড় বড় স্থাপনা দেখি, সার কারখানা দেখি, মেরিন একাডেমি দেখি, কিন্তু ওপারে কখনোই যাওয়া হয়নি। সেই কারণেই আজকে সিদ্ধান্ত নিলাম এই মুহূর্তে সকালবেলা বাসায় আর না ফিরে বাইরে নাস্তা করে নেব, এবং সেখান থেকে আমরা চলে যাব সোজা কর্ণফুলী নদীর অপর পাড়ে কি আছে সেটি দেখার জন্য, জানার জন্য। আমরা একটু হাঁটতে গিয়েই বাম দিকে বিরাট বড় একটা আইস ফ্যাক্টরি দেখলাম। সেখানে বড় বড় আইস কিউব গুলো নামানো হচ্ছে ভ্যানে। আসলে এখানে মাছ বাজার বলেই বা মাছের আড়ত বলেই বড় বড় এই আইস গুলো তৈরি হয়। এই সমস্ত ট্রলার গুলোই সাগরে যায় না? কি বিশাল বিশাল সাইজ, আর মাথার উচ্চতা কত। আইস ফ্যাক্টরি দেখার পরে আমরা এই চিকন গলি দিয়ে বেরিয়ে গিয়ে একটা রিক্সা নিলাম দুইজন মিলে, এবং এই রিক্সাতে চড়েই প্রথমে আমরা কর্ণফুলী নদীর উপরে যে শাহ আমানত ব্রিজটি দেখেছিলাম দূর থেকে, সেই ব্রিজটি অতিক্রম করব। তারপরে ব্রিজের ওপারে গিয়ে একটা মোড় আছে মজ্জার ট্যাগ, সেই মজ্জার ট্যাগ থেকে আমরা সিএনজি নিয়ে আমরা চলে যাব সোজা চৌমোহনী, অর্থাৎ আনোয়ারার ভিতরে। চৌমোহনী থেকে আমরা নদীর ওপারটা এক্সপ্লোর করার চেষ্টা করব। দেখা যাক সামনে কি আছে। আপনারা অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করছি। এই মোড়টার নাম কি ব্রিজের মোড় বলে নাকি? এটা ব্রিজের মোড়। হ্যাঁ, বদ্রহাটটা তো পিছনে, আরো বদ্রহাট পিছনে। হ্যাঁ, সেটাই বলছি। এই 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 এটা তো মারবে একেবারে। এই তুমি এই জায়গায় আসলে ডানে আসলে কেন? তুমি বামে যাওয়া উচিত, দেখে শুনে বামে যাও। এত ছোট গাড়ি ডানে থাকা উচিত না। যাও, এবার টান দাও। কি এরিয়া না এটা? গাড়িরও শেষ নাই। আর হ্যাঁ, এই যে শামীম ভাই, অসাধারণ অসাধারণ সুন্দর একজন মানুষ, চেহারা এবং আচরণ দুটোই অসাধারণ। আন্তরিকতার তো তুলনাই হয় না। এই আমরা আমাদের নদীটাকে একটু দেখি, অসাধারণ আমার এই কর্ণফুলী নদী। এই যে বিজিনেস, এই যে এত যানবাহন, নৌ পরিবহন, নৌ যানবাহন, এটা বাংলাদেশে খুব কম জায়গায় দেখা যায় আসলে। সে তো আসবে এমনিতে। বাইরে থেকে মনে হয় যে দূর থেকে মনে হয় যে বাইরের
এটা ঠিক। এই মালয়েশিয়াতে এরকম সেতু আছে, মানে কাছে থেকে বোঝা যায় না। বোঝা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূর থেকে ভালো লাগে ডিজাইন। দীক্ষা করলাই না। আস্তে যাও, আস্তে যাও, আস্তে যাও। আরে তোমার গতি কি রে ভাই? আমরা বেড়াতে এসেছি বুঝছো, প্রয়োজনে যাচ্ছি না। অতএব তুমি যদি জোরে যাও আমাদের দেখাটা বিঘ্নিত হবে। আস্তে আস্তে যাও। এটাই আমাদের বাংলাদেশের কালচার। ফুটপাতে এখন যেতে পারবে কিনা আল্লাহ জানে, ফুটপাত দিয়ে যাচ্ছি আমরা। সিস্টেম আছে। ওই হালকা যানবাহন দু একটা উপরে, এরা তো পারবে না, তবু ওদের মনে হয় কিছু বলেও না খুব সম্ভব। সিএনজিটা চলতে চলতে একটা জায়গায় এসে একজন মানুষ নামবে বলে থামলো। জায়গাটা আমার ভীষণ ভালো লাগলো। সামনে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা রাস্তায় দুপাশে নারিকেল গাছ। যাই হোক, লোকটাকে নামিয়ে দিয়ে আমরা আবার চলতে শুরু করলাম এবং চলতে চলতে কিছুক্ষণ পরেই একটা মোড়ে এসে আমরা থামলাম। এই মোড়টাই বলা হয়, এই মোড়টার নাম হলো কোরিয়ান ইপিজেড এরিয়া। যাই হোক, আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম এবং এই চৌমোহনীতে নেমে আমরা একটা রিক্সা নিলাম। আমরা যাব নদীর পাড়ের কোনো একটি ঘাটে। সেই মোতাবেক উনি আমাদের সাথে চুক্তি করলেন 50 টাকা। অদ্ভুত ব্যাপার, এই চুক্তি মোতাবেক পৌঁছতে গিয়ে পড়লাম বিপাকে। আপনারা একটু পরেই দেখতে পাবেন উনি আমাদেরকে কাপকোর ভিতরে ঢুকাচ্ছেন। উনি বললেন যে কাপকোর ভিতরে, এই ভিতর দিয়ে রাস্তা আছে এবং যাওয়া যায়, কিন্তু আসলে কোনো রাস্তা ছিল না এবং আমরা ভিতরে আবাসিক এলাকাটা ঘুরে আবার বেরিয়ে আসি। আমরা চৌমোহনীতে নেমে একটা রিক্সা ভাড়া করলাম। উনি 50 টাকা চাইলেন, আমরা দিতে রাজি হলাম। আমরা যাব ঘাট দেখতে, অর্থাৎ নদীর পাড়ে। উনি আমাদের নিয়ে চলেছেন। বন্ধুরা, এই এলাকায় নতুন, আমরা একেবারেই কিচ্ছুই চিনি না, জানি না, কিন্তু অজানাকে জানার আগ্রহ আমাদের প্রচণ্ড মাত্রায়, সেজন্য চলেছি। একটু পরেই আমরা অদ্ভুত সুন্দর একটি রাস্তা পেলাম। কি চমৎকার, দুপাশে সবুজ চিকন রাস্তা। রাস্তাটা ধরে আমরা এগিয়ে চলেছি। চলতে চলতে সামনে পেলাম কোরিয়ান ইপিজেডের গেট। কোরিয়ান না, কোরিয়ান টাকাও দেখা যাচ্ছে না একদম। ওই যে কোরিয়ান, যা বেটা তাড়াতাড়ি দেখা যাচ্ছে। কোরিয়ান ইপিজেড, মানে এই ইপিজেডটা পুরোই কোরিয়ানরা চালায়, তাই তো? ওদের মালিক, ওদের নিয়ন্ত্রণের মধ্যে মালিক হলো কোরিয়ান। কোরিয়ান, বুঝতে পারছি। বাংলাদেশ জায়গা দেখুন, আমরা চলতে চলতে পৌঁছে গেছি কাপকোর আবাসিক এলাকা এবং ওদের বিভিন্ন রকম অফিস বা অন্য কিছুর মধ্যে। আমাদের রিক্সাওয়ালা আমাদেরকে বললেন, যদি ভিতরে যেতে চান তাহলে চুপচাপ বসে থাকুন। আমরা যথারীতি কোনো কথা না বলে চুপচাপ বসে থাকলাম। গেটম্যান তেমন কিছু জিজ্ঞাসা করলেন না এবং আমাদের রিক্সাওয়ালাটা ছিল স্থানীয়। উনি আমাদের নিয়ে ঢুকে পড়লেন এই চমৎকার সুসজ্জিত জায়গাটায়। চমৎকার আবাসিক ভবনগুলো রয়েছে, বিভিন্ন অফিস রয়েছে, খেলার মাঠ রয়েছে, চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা রয়েছে, অদ্ভুত সুন্দর একটি জোন, আবাসিক জোন এই কাফকো আবাসিক এলাকাটা। এটি কখনো দেখার সৌভাগ্য ইতিপূর্বে হয়নি। এপারে তো আমি আসিই নাই, এই প্রথম এই এলাকায় আসলাম এবং এই জায়গাটি দেখা হয়ে গেল। আমাদের অনিচ্ছা সত্ত্বেও এই জায়গাটি আমাদের দেখা হয়ে গেল, যদিও রিক্সাওয়ালাও কিছু না বুঝেই আমাদের নিয়ে এসেছিল এখানে। বন্ধুরা, সেখান থেকে বেরিয়ে আরো কিছুক্ষণ চলার পরে এই যে বাম দিকে আপনারা যে জিনিসটি দেখছেন, এটির নাম কনভেয়ার বেল্ট। এই কনভেয়ার বেল্টটি আসলে CUFL, অর্থাৎ এটিকে বলা হচ্ছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কারখানা, CUFL, তাদেরই কনভেয়ার বেল্ট। এটি ঘাটের সঙ্গে সংযুক্ত। এদিকে কারখানা, সেদিকে ঘাট, ঘাটের পাশে আরো কারখানা রয়েছে। সব মিলিয়ে তাদের মধ্যে মালামাল, প্রোডাক্ট, অর্থাৎ যে প্রোডাক্ট উৎপন্ন হয় সেটি জাহাজে ভর্তি করার জন্যই মূলত এই কনভেয়ার বেল্ট। যাই হোক, আমাদের নামিয়ে দেওয়া হলো একটি ঘাটে। আমরা সেখান থেকে নেমে এই যে একটি আচারের দোকানের সামনে এসে অভিভূত হলাম। একদম ঘাটে, চারিদিকে বেশ নোংরা, কিন্তু বিভিন্ন টাইপের আচারের ঠাসা এই জায়গাটি। আমরা তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করলাম। আচ্ছা, কিসের আচার আছে আপনাদের? এটা কি বড়ই? হ্যাঁ, আর কি ওইটা চালতা? চালতা আছে, বড়ই আছে, আমের আছে। তারপর এইখানে পৌঁছেই দেখলাম অনেক লোকজন যাতায়াত করছে এবং সেই মোতাবেক আমাদের আগ্রহটা তুঙ্গে পৌঁছে গেল যে আমরা ঘাটে চলে এসেছি। আসলে তখন পর্যন্ত আমার কোনো ধারণাই হয়নি যে এই জায়গাটি অ্যাকচুয়ালি কোন এলাকায়। চট্টগ্রামের আমরা ওপার থেকে, অর্থাৎ মেইন চট্টগ্রাম পতেঙ্গা যে বিচ রোড, এই যে জায়গাগুলো আমরা দেখি, সেই এলাকার থেকে
এই দিকটার কত দূরে আমরা চলে এসেছি এটা তখনও বুঝতে পারিনি। আমরা শুরু করেছিলাম ফিশারিজ ঘাট থেকে, পরে ম্যাপ দেখলাম আমরা অনেক দূরে চলে এসেছি এবং একদম পতেঙ্গার শেষ মাথার কাছাকাছি, অর্থাৎ সেই বোট ক্লাব ঘাট পার হয়ে মেরিন একাডেমি না, মেরিন একাডেমি তো আমরা যে পারে আছি এই পারেই, কিন্তু ওপারে নেভাল একাডেমি আছে, সেই নেভাল একাডেমির সোজাসুজি আমরা প্রায় চলে গিয়েছি। ওমা, শেষ হয়ে গেল? এরকম তো হওয়ার কথা না, ওইদিকে তো যাওয়ার ব্যবস্থা থাকা উচিত। ভাই একটু দেখি, আচ্ছা, এইটাই কি ঘাট? এখানে বোটগুলো আসে ওপর থেকে? এখান থেকে উপরে গিয়ে কোন ঘাটে ভিড়ে এটা? না, নাম কি ওই ঘাটটার নাম কি? উপরে যে ঘাট সেই ঘাটটার নামটা কি? 15 নম্বর। ও আচ্ছা, আর এই ঘাটটার নাম কি যেখানে আমরা এখন আছি? এখানেও 15 নম্বর। ওরে বাবা, এখান থেকে নৌকাগুলো ভাড়া নেয় কত করে? এখান থেকে 20 টাকা। সারাদিন চলে? কয়টা পর্যন্ত চলে এটা মোটামুটি? বাহ, ফাইন। আচ্ছা, এই যে ওই পাশে যাওয়া যায় না ভাই? এই যে ওই পাশটায় যাওয়া যায় না ভিতরে? এই অংশটা কাদের? এই পাশটা কাদের? সিএফএল এর। ওদের স্টাফরাই শুধু যায়? তো ঘাটের অবস্থা এত কেন, এত সংকুচিত কেন? একেবারে এইটুকু জায়গার মধ্যে মানুষ এসে দাঁড়ানোর জায়গা নাই, কিছু নাই। একটা ঘাট, সুন্দর ঘাট হয় না, বড় সড়ো সুন্দর ঘাট হয় সব জায়গায়, কেমন একটা জায়গা। আমি তো মনে করছি এই দিক দিয়ে মনে হয় ওই পাশটায় যাওয়া যাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি ভাইদের কাছে, এই ঘাটটা ছাড়া এই অঞ্চলে কি আর কোনো ঘাট আছে ওই পাশে যাওয়ার? এটাই নৌকা আসলো। ঠিক আছে, আমরা উপরে যাই, একটু পরে চিন্তা করবো। হ্যাঁ, যান আপনারা যান। কিন্তু ঘাটটা নিয়ে এত সংকুচিত, এরকম একটা ঘাট। জনপ্রতি কত করে নেয় বললো পার হওয়ার জন্য? 20 টাকা এক একজন। এখানে আর বন্দরটা হলো ওই দিকে সম্ভবত, ওই অঞ্চলটা, তাই না? ওই পাশটাই সম্ভবত। হ্যাঁ, বন্দরটা ভিতরে। ওই তো বোট ক্লাব। ওই তো বোট ক্লাব। ও, বোট ক্লাব ওইটা না? ও আচ্ছা আচ্ছা, এই মাথাটার নাম কি? এই যে পার্কের মতো যেটা, এই যে এখানে, এটা হচ্ছে নেভাল এরিয়া। ও আচ্ছা। কিন্তু এই জায়গাটার এখানে নদীর পাড়ে যে দাঁড়িয়ে আপনি নদীটা উপভোগ করবেন এমন জায়গা নাই না, কিন্তু ওখানে তো যাওয়া যাচ্ছে না। অবশ্যই যাচ্ছে। কিভাবে? ওই রাস্তার উপর দিয়ে। মানে সাধারণ মানুষ যেতে পারে? হ্যাঁ। বাহ, এই খবর তো কেউ দিল না এখন পর্যন্ত। সবাই তো বলতেছে ওইটা নাকি সিএফএল এর। হ্যাঁ, এটা সিএফএল এর নিজস্ব, কিন্তু এরা বসে আছে না। হ্যাঁ, এখানে বিকালে মানুষ 1 কোটি মানুষ আছে। তাই? তার মানে যাওয়া যায়। দেখছেন ইনফরমেশনের গ্যাপটা। বড় করে হবে, ভিউ আসবে ভালো, মানুষজন। ইনফরমেশনের গ্যাপটা কেমন দেখেন। যাওয়া হয়তো যাবে, উনি ঠিকই বললেন, যাওয়া হয়তো যাবে, কিন্তু তার জন্য একটা পরিকল্পনা দরকার। আসলে যেখানে যেতে চেয়েছিলাম সেখানে যাওয়াটা হয়নি। রিক্সাওয়ালাও বুঝতে পারেনি,
আমরাও ঠিক বোঝাতে পারিনি, যে কারণে আমাদের নিয়ে চলে গেছে অনেক দূরে। এবং সেইখানে এসে আমরা এই যে কর্ণফুলী নদীর অপর পাড় পেলাম। ডান দিকে আমরা যেটা দেখলাম সেটি হলো কর্ণফুলী ইপিজেড যেটি আছে, KEPZ বলে, এই কর্ণফুলী ইপিজেডের এরিয়া এবং তাদের জেটিঘাট, এর পরেই আছে মেরিন একাডেমি। আমরা সেদিকে যেতে পারিনি, আমরা ঘাটটা আবিষ্কার করলাম, ঘাটে নামলাম, অর্থাৎ এখানকার লোকজনের সঙ্গে কথা বললাম, ঘাট সম্পর্কে আইডিয়া নিলাম এবং এখান থেকে আমরা নৌকায় চড়ে ফিরে যাব 15 নম্বর ঘাট ওপারে। এই যে যাওয়ার সময়কার যে থ্রিলিং এক্সপেরিয়েন্স সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এরপরে। কিন্তু সবথেকে মজার যে ব্যাপারটি, অনেক কৌতূহলের অবসান ঘটল এই দীর্ঘপথ পাড়ি দিয়ে এইখানে আসাতে। চমৎকার একটি জায়গা, অনেক মানুষ যাতায়াত করছে, খুব ভালো লাগলো। যাই হোক, আমাদের পরবর্তী গন্তব্য পার্কি বিচ। এখান থেকে আমরা একটা অটো বা CNG রিজার্ভ করে নিয়ে আমরা চলে যাব পার্কি বিচে। দেখুন, আমরা পার্কি বিচে চলে এসেছি। এখানে অনেক মানুষ জড়ো হয়েছে, আছে ঝাউ গাছ, সামনেই সমুদ্র, এখানেও আছে ঢেউ। এবং কক্সবাজারের সঙ্গে এই জায়গাটার পার্থক্য হচ্ছে এখানে প্রচুর জাহাজ আছে, যা কক্সবাজারে নেই। কক্সবাজারে যা আছে এখানে নেই, যেমন বড় বড় ঢেউ আছে কক্সবাজারে, এখানে অত বড় ঢেউ নেই, কিন্তু এখানেও যা আছে সেটিও সমুদ্রকে রিপ্রেজেন্ট করে। মোট কথা, আপনারা সমুদ্রের একটি বিচ চট্টগ্রামের হাতের নাগালেই পেয়ে যাবেন। অনেকেই পতেঙ্গা বিচে এসে মনে করে যে সমুদ্র দেখলাম, আসলে পতেঙ্গাতে সমুদ্র দেখা যায় না, এটি নদী আর একটা খাড়ির মোহনার মতো বলতে পারেন। ওখানে না আছে ঢেউ, না আছে কিছু একটা নিস্তরঙ্গ, কিন্তু এখানে ঢেউ আছে। আপনারা একটু পরেই দেখতে পাবেন, আমরা নিচে নেমে যাচ্ছি, এখানে ঢেউ আছে, অনেক রাইডস আছে, মোটরসাইকেল আছে, 4 হুইল ড্রাইভ জিপ আছে, জিপ বলতে ওই যে ইয়াগুলা। যাই হোক বন্ধুরা, পরবর্তী আকর্ষণ আমাদের এই বিচ পরিপূর্ণরূপে আপনাদের দেখাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।